ওকে, তো লাস্ট ক্লাসে আমরা অ্যালজেব্রা নিয়ে কথা বলেছিলাম। তো অ্যালজেব্রা আমরা শেষ করছি, 60টা এমসিকিউ সলভ করছিলাম অ্যালজেব্রার উপর। আজকে আমরা অ্যানালাইটিক জিওমেট্রি এবং লিনিয়ার অ্যালজেব্রার উপর 60টা এমসিকিউ সলভ করব। এটা করলে আমাদের হচ্ছে পার্ট ওয়ান এর গ্রুপ এটা শেষ হবে। অর্থাৎ এখান থেকে আমরা 25 মার্ক কমন পাবো ইনশাল্লাহ। তারপর আমরা ধাপে ধাপে হচ্ছে ক্যালকুলাস, রিয়েল অ্যানালাইসিস এগুলো করবো। তো প্রথমে আমরা অ্যানালাইটিক জিওমেট্রি দিয়ে শুরু করি। সেখানে কি বলছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 2h(xy মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এইটার অ্যাঙ্গেল কত? এর অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কিভাবে বুঝলেন 90 ডিগ্রি? শর্টকাট কারণ আছে না একটা? a প্লাস বি ইজ ইকাল টু 0। এক্স্যাক্টলি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন অ্যাঙ্গেল হয় হচ্ছে 90 ডিগ্রি বা পাই/2। তো ঠিক বলছেন। এখানে হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে এ এক্স স্কোয়ার, তো আর বি ওয়াই স্কোয়ার। তো এ এর ভ্যালু হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে এ এর ভ্যালু হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে -1। তো এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু যদি -1 হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটা ফর শিওর। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস রিপ্রেজেন্টেড বাই এইটা। তাহলে এটার অ্যাঙ্গেল বাইসেক্টর, এই যে ইকুয়েশনটা দিছে এটা কি হবে? ফর্মুলাটা কেউ বলতে পারবেন? ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি ছিল? ফর্মুলা মে বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইজ ইকাল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। a - b = x y/, এটা ছিল ফর্মুলা, তাই না? বাট এখানে একটা জি। জিনিস দেখেন, বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় কিন্তু মাইনাস মাইনাস বি বি এর আছে। জায়গায় -b আছে। তো বি এর জায়গায় -b থাকার কারণে এই এ ফর্মুলাটা প্লাস চেঞ্জ বি। হয়ে যাবে। x² - y² / a + b হয়ে যাবে। আর ওইটা xy/h থাকবে। তো অ্যান্সারটা হবে কিন্তু বি নম্বরটা। ঠিক আছে। তো কেউ যদি ক্লাসটা না বুঝেন বলবেন, কোনো এমসিকিউ না বুঝতে বলবেন। আর চেষ্টা করবেন যে প্রত্যেকটা চ্যাপ্টার উপর কিন্তু আমরা থিওরি ক্লাস নিই, থিওরি ক্লাসগুলো দেখে তারপর এমসিকিউ সলভিং ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এটা আসেন, এটা বলছে রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট। আমরা জানি পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার জন্য একটা নির্ণায়কের মান 0 হওয়া লাগে। নির্ণায়কটা হচ্ছে a b c h g f। এটা কেমন ধরনের নির্ণায়ক? এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয় এটার ক্ষেত্রে। এই যে ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের মান যদি 0 হয় তখন আমরা হচ্ছে তাকে বলি যে সেটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এই নির্ণায়কটাকে আমরা ন্যাবলা দিয়েও প্রকাশ করি। আর এই নির্ণায়কটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ABC প্লাস 2FGH মাইনাস AF² মাইনাস CG² মাইনাস CH² ইজ ইকুয়াল টু 0। এখন এটা হচ্ছে এই নির্ণায়কটা ক্যালকুলেট করলে আমরা এই জিনিসটা পাবো। এটা আমার মুখস্থ আছে, আপনারা একটু মুখস্থ করে নেবেন, এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদের কাজে লাগবে। এখন এটা কোন অপশনটার সাথে মিলে দেখেন তো? গ নাম্বার। জি। এক্স্যাক্টলি, গ নম্বরের সাথে মিলে বাকিগুলো। কারণ গ নম্বরটা বেসিক্যালি এটারও যদি আপনি মাইনাস দিয়ে গুণ করেন, এটার যদি মাইনাস দিয়ে গুণ করেন তাহলে কিন্তু এই গ নম্বরটা আসে। তো এটা গ নম্বরটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইটা হচ্ছে একটা ফর্মুলা মুখস্থ থাকলে আপনারা পারবেন আর কি। ঠিক আছে। এটা হচ্ছে ওই যে ধরেন আপনার অরিজিনাল অ্যাক্সিস আর হচ্ছে নিউ অ্যাক্সিস, নিউ কোঅর্ডিনেট আর অরিজিনাল কোঅর্ডিনেট। অরিজিনাল কোঅর্ডিনেট আর নিউ কোঅর্ডিনেটের মধ্যে যে রিলেশন আছে সেটা হচ্ছে আপনাদের জানা লাগবে। ঠিক আছে। যেমন ধরুন অরিজিনাল কোঅর্ডিনেট যদি XY হয় আর নিউ কোঅর্ডিনেট যদি হচ্ছে x1 y1 হয়, সেই ক্ষেত্রে নিউ কোঅর্ডিনেটের ফর্মুলাটা হচ্ছে x1 = x cos θ যোগ y sin θ, আর y1 = হচ্ছে প্রথমবার x এর সাথে cos θ, y এর সাথে sin θ যোগ পরের বার x এর সাথে sin θ কিন্তু নেগেটিভ আকারে -x sin θ, এরপরে হচ্ছে গিয়ে প্লাস y এর সাথে বলবো যে cos θ। ঠিক আছে। এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট পাওয়ার ফর্মুলা। আর প্রশ্নের মধ্যে কি বলছে দেখেন, ইফ দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস ইজ টার্ন থ্রু অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, অর্থাৎ থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু 45 ডিগ্রি, অ্যান্ড দ্য অরিজিন রিমেইন আনচেঞ্জ। অরিজিন যদি আনচেঞ্জ থাকে তার অর্থাৎ বিষয়টা হলো এরকম, এখানে একটা নতুন এক্স অক্ষ চলে আসছে এক্স প্রাইম, আর এখানে নতুন একটা ওয়াই অক্ষ চলে আসছে ওয়াই প্রাইম, কিন্তু অরিজিনটাকে চেঞ্জ করা নাই। এটাই তো রোটেশনের
বৈশিষ্ট্য, রোটেশনের মধ্যে কিন্তু অরিজিন চেঞ্জ হয় না। বাট আপনি যদি ট্রান্সলেশন রোটেশন একসাথে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে হচ্ছে অরিজিনও চেঞ্জ হয়ে যেতে পারে। But সেটা বলে নাই এখানে, সেখানে বলছে অরিজিন আনচেঞ্জ, তার মানে শুধু এই ফর্মুলাটাই অ্যাপ্লাই হবে। তো এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর এটা হচ্ছে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। একটু ক্যালকুলেট করে দেখেন তো কত আসে, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর মান কত আসে দেখেন তো, একটু জানান আমাকে কত আসে। 45 ডিগ্রি বসালে কত আসতে পারে? এক্স এর ভ্যালু যদি হচ্ছে √2 হয়, সো 1/√2, মানে √2 √2 কাটা 1, আর এখানে ওয়াই এর হলো 2√2, তাহলে 2। তাহলে এক্স ওয়ান এর ভ্যালু তো 3 আসার কথা, আপনাদের 3 আসছে। এক্স এর ভ্যালু 3 আর এটার ভ্যালু মনে হয় মাইনাস, তো তাহলে হচ্ছে 1 আসবে। 3 আর 1, আমি জানি না আপনারা করছেন কিনা, 3 আর 1 আসবে স্যার। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এখানে কি বলছে, দ্য ইকুয়েশন অফ দ্য লাইনস বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। আচ্ছা এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এখন ওয়াই অক্ষ আর এক্স অক্ষ এটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস। এই কোঅর্ডিনেট অ্যাক্সিসে যদি আপনি কি করেন, এই কোঅর্ডিনেট অ্যাক্সিসে যদি কি করেন, বাইসেক্ট করেন, তাহলে বলেন তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যে সরলরেখাটা আছে সেটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে সমান দুই ভাগে ভাগ করে না? তাহলে একটা সরলরেখা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আর আরেকটা সরলরেখা কি হবে বলেন তো, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমান দুই ভাগে ভাগ করে, আবার ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষরে সমান দুই ভাগে ভাগ করে। অ্যান্সার হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। বাট আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অ্যান্সার ডাবল অ্যান্সার আছে, ক নম্বর আর গ নম্বর ডাবল অ্যান্সার আছে, তাই না? দুইটাই কারেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এটা কি হবে বলেন, এটা কি হবে? প্রথমত এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এখন পেয়ার অফ স্ট্রেট লাইন হইলে পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে আবার শর্ত আছে না, যে পেয়ার অফ স্ট্রেট লাইন দুইটা, দুইটা কি একই রেখা হবে, নাকি সমান্তরাল রেখা হবে, নাকি আলাদা আলাদা রেখা হবে, রিয়েল এবং ডিস্টিংক্ট হবে, নাকি কোইন্সিডেন্ট রেখা হবে, নাকি ইমাজিনারি রেখা হবে, নাকি পারপেন্ডিকুলার রেখা হবে, এগুলার তো কন্ডিশন আছে। যেমন পারপেন্ডিকুলার কন্ডিশন কি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা তো আমরা আজকে দেখলাম। এখন ইমাজিনারি, কোইন্সিডেন্ট, রিয়েল, ডিস্টিংক্ট এগুলো শর্তটা কি? এগুলো শর্ত হচ্ছে, যেমন আপনি যদি এইচ স্কোয়ার মাইনাস এ বির ভ্যালুটা বের করেন, এবং যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি 0 থেকে বড় হয়, ওই যে মানে এয়ার মতো আর কি, আমরা যেমন গতকালকের ক্লাসেই করলাম যে মূল, নিশ্চয় থেকে যে মূলের ধরন প্রকৃতি বের করা যায় নিশ্চয় থেকে, অনেকটা ওই রকম। এইচ স্কোয়ার মাইনাস এ বি 0 থেকে বড় হইলে আপনি বলতে পারবেন যে যেই সরলরেখা দুইটা পাওয়া যাবে, পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া যাবে, সেটা রিয়েল এন্ড ডিস্টিংক্ট হবে, রিয়েল এন্ড ডিস্টিংক্ট হবে। তো এখানে এইচ স্কোয়ার মাইনাস এ বি কত আসে, সেখানে এইচ এর ভ্যালু কত বলেন তো? फाइव। 5। এইচ এর ভ্যালু কিন্তু 5, এইচ এর ভ্যালু 10 বসাই না, এইচ এর ভ্যালু হচ্ছে 5। সো 5 মাইনাস, মানে এখানে কত আসে, 25, 25 - 9, এটা হচ্ছে 16 আসে, 16 তো 0 থেকে বড়। সো ক নম্বর হবে অ্যান্সার। আচ্ছা কোঅর্ডিনেট অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কত হবে? বাই দ্য ওয়ে, ডিরেকশন কোসাইনের বিষয়টা আগে বুঝেন। ডিরেকশন কোসাইন হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট রেখা, একক দৈর্ঘ্য বিশিষ্ট রেখাংশ, ঠিক আছে, একক দৈর্ঘ্য বিশিষ্ট রেখাংশ যেটা হচ্ছে কোনো কিছু দিককে নির্দেশ করে, সেটা তো ডিরেকশন কোসাইন। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন বেসিক্যালি আই জে কে হয়ে যাবে না, আই জে কে হয়ে যাবে, কারণ এটা তো একক দৈর্ঘ্য বিশিষ্ট কি ডিরেকশন বুঝায় এমন একটা রেখা, তাই না? তো আই জে কে এর কোঅর্ডিনেট ডিরেকশন কোসাইন আমরা তাহলে বলতে পারি আই হচ্ছে 100, জে হচ্ছে 010, 001 হচ্ছে কে। তো ক নম্বরটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা বলেন 8 নম্বরটা কি হবে? আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, এখানে যে পেয়ার অফ স্ট্রেট লাইন দেখতেছেন, এটা কেমন পেয়ার অফ স্ট্রেট লাইন? মূল होमोजिन বিন্দুগামী পেয়ার অফ স্ট্রেট লাইন, নাকি অন্য কোনো বিন্দু দিয়ে যায়, নাকি কেমন পেয়ার অফ স্ট্রেট লাইন? मूल बिंदुगामी। মূল বিন্দুগামী পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে আপনি কি করবেন, ধরবেন একটা সরলরেখা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু M1x, আরেকটাকে ধরবেন ওয়াই ইজ ইকুয়াল টু M2x।
এখন আপনি যদি এদের দুইজনকে সুন্দর মতো গুণ করে দেন, y - m1x * y - m2x কে যদি গুণ করে দেন = 0, তারপরে আপনি ক্যালকুলেট করলে আপনি কি পাবেন আসলে? ক্যালকুলেট করলে আপনি আলটিমেটলি পাবেন হচ্ছে y² মাইনাস m1 প্লাস m1 plus m2 m2 ইন্টু এক্স ওয়াই into x। প্লাস m1 ইন্টু m2 ইন্টু x² = 0, এটা পাবেন। এইবার এই ইকুয়েশনটা তো পাইলেন, এখন এইটা আর হচ্ছে আপনার এইটা, এটা তো সেম ইকুয়েশন। তাহলে এটাকে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি এখান থেকে বি দিয়ে ভাগ করে দেন পুরো ইকুয়েশনটাকে, তাহলে কি পাচ্ছেন? y² প্লাস 2h/b ইন্টু এক্স ওয়াই প্লাস a/b ইন্টু x² = 0। সো আপনি কিন্তু দেখেন এই দুইজনকে, দুইটা ইকুয়েশনকে যদি কম্পেয়ার করেন, এখন কম্পেয়ার করলে আপনি সুন্দর মতো কি পেয়ে যাবেন? এই দুই ইকুয়েশন কম্পেয়ার করলে আপনি পেয়ে যাবেন -m1 প্লাস m2 = 2h/b। সো মাইনাসটাকে আপনি এক্সচেঞ্জ করে দেন, এখানে মাইনাসটা চলে যাবে, আর m1 ইন্টু m2 কত আসে? a/b। সো আপনি যদি m1 ইন্টু m2 চাইতো, অর্থাৎ স্লোপ গুলার আমাদের সামেশন না চাই, স্লোপ গুলার প্রোডাক্ট চাইতো, তাও আমরা বের করতে পারতাম। সো সামেশন হচ্ছে -2h/b আর প্রোডাক্ট হচ্ছে a/b। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইটা কি রিপ্রেজেন্ট করে, অ্যান্সারটা বলেন। সার্কেল জিরো রেডিয়াসের। তার মানে পয়েন্ট সার্কেল, আর সার্কেল উইথ রেডিয়াস টু দুইটাই তো হয়। বিন্দু বৃত্তই তো হচ্ছে যার রেডিয়াস 0 সেটার বিন্দু বৃত্ত বলে। আচ্ছা, এটা এটা ইন্টারের কনসেপ্ট দেখেন তো। এখানে বি হচ্ছে এ থেকে বড়, তাহলে আমি এটা মনে রাখতাম এভাবে, √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তো ছোট হচ্ছে এ, তাহলে a² বাই বড় স্কোয়ার। একটা নর্মালি চিন্তা করেন, আপনি যদি বড় মানুষটাকে মানে বড় সংখ্যাটাকে যদি উপরে বসান, তাহলে বড় স্কোয়ার যদি উপরে বসে, তাহলে এই জিনিসটা তো একের চেয়ে বড় হয়ে যাবে। এক থেকে যদি একের চেয়ে বড় কোনো কিছু বিয়োগ করেন, তাহলে তো রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে। তো এটা অলওয়েজ এইভাবে ইমাজিনারি। হবে, √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তো এ যেহেতু ছোট, তাহলে অ্যান্সার কত হবে? খ নম্বরটা হবে। আচ্ছা, এইটার নেচার কিভাবে বের করবেন? এটার নেচার কিভাবে বের করবেন? এইচ এটা স্কোয়ার মাইনাস এবি, এবি এর মান বের করুন। এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 থেকে বড় হয়, এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 থেকে বড় হয়, তাহলে আপনি কি বলবেন? এটা হাইপারবোলা। এইচ স্কোয়ার মাইনাস এবি 0 থেকে ছোট হইলে এলিপস, এইচ স্কোয়ার মাইনাস এবি 0 হইলে কি হবে? প্যারাবোলা। এইচ স্কোয়ার মাইনাস এবি 0 হইলে কি হবে? প্যারাবোলা। ওকে। এখন এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না কেমনে বুঝলাম? পেয়ার অফ স্ট্রেট লাইন তো হইতে পারে, কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন অপশনই নেই। নাহলে নাহলে কিন্তু ঝামেলা হইতো, নাহলে কিন্তু আবার এই যে নেবলার ভ্যালু 0 কি এটা চেক করতে হইতো, তো তখন ঝামেলা হয়ে যেত। বাট এখানে কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন অপশনই নেই, তো ওটা চেক করার দরকার নেই। আপনি চাইলে এটা করতে পারেন। এটা করলে অ্যান্সার আসবে হচ্ছে x² - ভ্যালু আসবে 169/4। তো এটা 0 থেকে বড়, তো এটা বেসিক্যালি হাইপারবোলা হবে। ঠিক আছে, আমি এই ক্যালকুলেশন গুলো আপনাদের উপর রেখে দিলাম, ঠিক আছে, এগুলো আপনারা পারবেন। এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে? এলিপস হবে। এইচ স্কোয়ার মাইনাস এবি, এইচ স্কোয়ার ইজ লেস দেন এবি, মানে এইচ স্কোয়ার মাইনাস এবি ইজ লেস দেন 0। তো এটা এলিপস। ঠিক আছে, 12 নম্বরটা এলিপস। আচ্ছা, হাইপারবোলা কয় ধরনের হয় বলেন তো? আমরা অধিবৃত্ত ইন্টারমিডিয়েটের ক্লাসে যদি স্টুডেন্ট পড়ায় থাকেন, দেখছেন না? x² / a² - b² = 1, এটা এক ধরনের হয়। তার কনজুগেট আরেকটা হাইপারবোলার ইকুয়েশন হয় না? সেটা হচ্ছে y² / b² - x² / a² = 1। এটা কিন্তু আরেকটা কনজুগেট হয়। ঠিক আছে, তো এটা কনজুগেটটা হবে এ। এখানে এক্সটেন্ডিটি বের করতে বলছে। সো এখানে আপনারা দেখতেছেন যে a² এর ভ্যালু হচ্ছে 4, b² এর ভ্যালু হচ্ছে 9। তো আমরা এক্সটেন্ডিটি বের করবো 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, 4/9। তো 5/9 এর রুট, এটা হবে √5/3। কনিক উইথ এক্সেন্ট্রিসিটি, এক্সেন্ট্রিসিটি = 1। = 1 হলে আমরা জানি সেটা কি হয়? প্যারাবোলা হয়। = 1 হলে অবভিয়াসলি প্যারাবোলা হবে। কনিক রিপ্রেজেন্টেড বাই x² + 2x। আচ্ছা, এইটা কি? এটা এইচ এর ভ্যালু বের করলে দেখবেন এইচ এর ভ্যালু হচ্ছে 0 আসে। কি বলতেছি, এইচ এর ভ্যালু কি? 0। ওই ন্যাবলার ভ্যালু 0 আসবে, তাহলে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। বাট ওইখানে যাওয়ার দরকার নাই। এখানে একটা জিনিস দেখেন, a² + 2ab + b² অর্থাৎ x + y হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আসতেছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো যেটাকে সরলরেখার ইকুয়েশনকে বোঝায়, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আরেকটা সরলরেখার ইকুয়েশনকে বোঝায়। তার মানে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝাইছে, পেয়ার অফ লাইনস বুঝাইছে। তো আপনি ওই ন্যাবলা দিয়েও বের করতে পারবেন, ওইটা করলে টাইম বেশি লাগবে। ঠিক আছে, ডিরেক্ট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আমরা যেহেতু এটা ফ্যাক্টর করতে পারতেছি। ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু অরিজিন অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর দিস। আচ্ছা আমাকে একটা কথা বলেন, ধরেন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো। এইখানে অথবা মনে করেন, হ্যাঁ, অথবা মনে করেন যে এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো। ধরো এটা তো একটা প্লেনের ইকুয়েশন। এখানে এই যে এ বি সি এরা কি বোঝায়? এ বি সি কি বোঝায়? ভেক্টর গুলো বুঝে। এটা কেমন ভেক্টর? প্লেনের সাথে কি লম্ব থাকে না সমান্তরাল থাকে? এটা জানেন? এটা নর্মাল ভেক্টর বলে ভাই। এটা নর্মাল ভেক্টর বলে। তো নর্মাল ভেক্টরের অবস্থান হ্যাঁ কেমন থাকে? নর্মাল। প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে না? তার মানে এইখানে এ বি সি হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এ বি সি হচ্ছে কি প্লেনের সাথে পারপেন্ডিকুলার বা নর্মাল ভেক্টর। ঠিক আছে, তো আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনাকে পারপেন্ডিকুলার ভেক্টরটা দিয়েই দিচ্ছে, অর্থাৎ এ বি সি এর মান দিয়েই দিচ্ছে। এবিসি এর মান দিয়ে দিচ্ছে। এখন আপনার এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এর মান লাগবে, তাই তো? এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান মানও দিয়ে দিচ্ছে। এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান মান কত? এটা হচ্ছে অরিজিন দিয়ে যায়। অরিজিন দিয়ে যায় প্লেনের ইকুয়েশনও ডিরেক্ট আসছে, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু জিরো। অরিজিন দিয়ে গেলে এই যে ধ্রুবকটা থাকে ডি, এই ডি এর মান জিরো হয়। অরিজিন দিয়ে গেলে এই ডি এর মান কত হয়? জিরো হয়। তো আপনারা বুঝতেই পারতেছেন অ্যান্সার কত হবে। এ এর জায়গায় টু, বি এর জায়গায় মাইনাস ওয়ান, সি এর জায়গায় থ্রি, অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড ইজ ইকুয়াল টু জিরো। 17 ক নম্বরটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছেন। প্লেনের ক্ষেত্রে এ বি সি এটা কিন্তু হচ্ছে প্লেনের পারপেন্ডিকুলার হয়। তো সরল রেখার ক্ষেত্রে যে আমরা সরল রেখা ইকুয়েশনটা এই সিমেট্রিক ফর্মে যে লিখি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এ, এই সরল রেখার ক্ষেত্রে এই এ বি সিটা কি বোঝায়? সরল রেখার কি পারপেন্ডিকুলার বোঝায় না সরল রেখার প্যারালাল ভেক্টর বোঝায়? এ বি সি সরল রেখার ক্ষেত্রে মানে থ্রি ডি স্ট্রেট লাইন, থ্রি ডি স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই যে এই এ বি সি এরা কি বোঝায়? কেউ বলতে পারবেন? প্লেনের ক্ষেত্রে কিন্তু পারপেন্ডিকুলার বা নর্মাল ভেক্টর বুঝাইতো। তো সরল রেখার ক্ষেত্রে কি নর্মাল ভেক্টর বুঝায় না অন্য কিছু বুঝায়? সরল রেখার ক্ষেত্রে কিন্তু এই এ বি সি এরা কিন্তু সরল রেখার প্যারালাল ভেক্টরকে বোঝায়, প্যারালাল ভেক্টরকে বোঝায় বা ডিরেকশন, সরল রেখার ডিরেকশন রেশিওকে বোঝায়। ঠিক আছে, তো এবার দেখেন ডিসটেন্স অফ দ্য পয়েন্ট অত ফ্রম দ্য প্লেন। আচ্ছা প্লেন থেকে ডিসটেন্স, সরল রেখা থেকে যে কোনো একটা বিন্দুর ডিসটেন্স যেরকম টু ডি তে একটা যে কোনো একটা বিন্দু থেকে প্লেনের ডিসটেন্সের ফর্মুলা সেম। আপনি জাস্ট প্লেনের এক্স এর জায়গায় ওই বিন্দুর এক্স এর ভুজ বসায় দেন, প্লেনের ওয়াই এর জায়গায় বিন্দুর ওয়াই এর মান বসায় দেন, প্লেনের জেড এর জায়গায় বিন্দুর জেড এর অবস্থানে ভেক্টর বসায় দেন, মাইনাস কত ফোর, শেষ। এবার এক্স এর সহগ স্কোয়ার যোগ ওয়াই এর সহগ স্কোয়ার যোগ জেড এর সহগ স্কোয়ার, শেষ। এটা করলে যে অ্যান্সার আসবে সেটাই। এগুলো কত আসবে? ফোর মাইনাস ফোর সিক্স, আর এখানে থ্রি, সো টু আসবে। অ্যান্সার হচ্ছে টু। If a line has direction ratios 2 minus 1 2, then one set of direction, আচ্ছা আমাকে বলেন ডিরেকশন রেশিও যদি এ বি সি হয় আর ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয়, এই এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইনের সম্পর্কটা জানেন আপনারা? এল এ ইজ ইকুয়াল টু কস a বিট। a by এ root over a square plus b square plus c square. জি, ঠিক আছে। আর বাকিটা তাহলে আপনারা নিজেরাই বলতে পারবেন। টু মাইনাস ওয়ান আর টু, এইটার ভ্যালু কত আসবে? কারণ আপনি এ এর ভ্যালু জানেন হচ্ছে টু, বি এর ভ্যালু মাইনাস ওয়ান, সি এর ভ্যালু টু। সো আপনারা কিন্তু খুব সহজেই এল এম এন এর ভ্যালুটা বের করতে পারবেন। আমি মনে হয় আর পড়ে দেওয়ার দরকার নেই অঙ্কটা। ঠিক আছে, এটা আসবেন। আচ্ছা এবার বলেন 20 নম্বরটা পারবেন? 20 নম্বরের কনসেপ্ট আমি অলরেডি বুঝাই ফেলছি, এবার আমাকে বলেন তো 20 নম্বরের জিনিস অ্যান্সারটা কত হবে?
প্যারালাল ভেক্টর কিন্তু দিয়ে দিছে আপনাকে, প্যারালাল ভেক্টর দিয়ে দিছে, অর্থাৎ ডিরেকশন রেশিওটা দিয়ে দিছে ওই 3D স্ট্রেট লাইনের। আবার কোন বিন্দুগামী সেটাও দিয়ে দিছে। তাহলে অ্যান্সার কত হবে বলেন তো? খ। খ। ভেরি গুড। আচ্ছা, থ্রি ডি তে দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি জানেন? তার ডিরেকশন রেশিও গুলার, কোরেসপন্ডিং ডিরেকশন রেশিও গুলার গুণফলের যোগফল 0 হবে, অথবা ডিরেকশন কোসাইন গুলার কি গুণফলের যোগফল 0 হবে। 0 হবে। সো এই ক নম্বরটা কারেক্ট আনসার, ঠিক আছে। আর আপনারা ওইটাও জানেন যে এটা যদি প্যারালাল হইতো, তো অনুপাত গুলো সমান হবে। অনুপাতগুলো সমান হতো, তাই না? এটা জানেন। আচ্ছা, শর্টেজ ডিস্টেন্স বিটুইন স্কিউ লাইন, স্কিউ লাইন তো বুঝেন। স্কিউ লাইন কি 2D তে এক্সিস্ট করে? স্কিউ লাইন কি 2D তে এক্সিস্ট করে? না। 2D কথা যদি চিন্তা করি, হয় লাইন দুইটা প্যারালাল, নাহলে লাইন দুইটার মধ্যে কি থাকবে, একটা কমন পয়েন্ট থাকবে, অর্থাৎ ছেদক লাইন একটা একটা ছেদ করবে, হয় প্যারালাল থাকবে নাহলে ছেদ করবে। কিন্তু 3D তে প্যারালাল, বাট 3D তে কি হইতে পারে, প্যারালাল থাকতে পারে, লাইন দুইটা একটা একটা ছেদ করতে পারে। আবার এমন হইতে পারে যে লাইন দুইটা এমন ভাবে চলতেছে যে একটা একটা, আপনার যে রুমের মধ্যে আছে, এই রুমের মধ্যে একটু কল্পনা করে দেখতে পারেন, একটা লাইন এমন ভাবে থাকতে পারে যে আরেকটা লাইনকে ছেদও করলো না, ছেদও করলো না, আবার কি হইলো না, প্যারালালও হইলো না। মানে এটা 3D তে সম্ভব, ছেদও করবে না, প্যারালালও হবে না, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা স্কিউ লাইনে শর্টেজ ডিসটেন্স বের করতে চান, আপনাকে এমন একটা লাইন তার মধ্যে শর্টেজ ডিসটেন্স হিসেবে কল্পনা করতে হবে, যেটা এসডি হিসেবে কল্পনা করতে হবে, যেটা দুইটা লাইনের সাথেই লম্ব, যেটা দুইটা লাইনের সাথে কি লম্ব, যেটা দুইটা লাইনের সাথেই লম্ব, এমন একটা লাইনকে আপনি কি বলবেন, শর্টেজ ডিসটেন্স লাইন বলবেন। তো অ্যান্সার কত হবে আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্সার হবে অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু বোথ লাইন, শর্টেজ ডিসটেন্স বিটুইন স্কিউ লাইনস ইজ অলওয়েজ অ্যালং লাইন পারপেন্ডিকুলার টু বোথ লাইনস, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এইটা ডিসটেন্স বের করতে পারবেন না, সরলরেখার ক্ষেত্রে যেভাবে বের করতেন ওইভাবে বের করবেন, ঠিক আছে। এদের সহগগুলোর পার্থক্য নিতে হবে। 7 - 5 মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার যোগ ওয়াই এর সহগ স্কোয়ার যোগ জেড এর সহগ স্কোয়ার, 2/√3 আসবে। আচ্ছা, শর্টেজ ডিস্টেন্স বের করার জন্য এখানে সবগুলা জিনিস দিয়ে দিতে, শর্টেজ ডিস্টেন্স কয়েকটা ফর্মুলা দিয়ে বের করা যায়, রিটেনে আমরা কয়েক স্টাইলে শিখি, বাট সবচেয়ে সহজ যে ওয়েটা শর্টেজ ডিস্টেন্স বের করার, সেই ফর্মুলাটা আমি আপনাদের লিখে দিতেছি। সেটা হচ্ছে L × x2 - x1 যোগ m × y2 - y1 যোগ n × z2 - z1। এইটা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স বের করার সবচেয়ে সহজ ফর্মুলা, ঠিক আছে। এখন দেখেন তো এইটা বের করার মতো সবকিছু ওরা আপনাকে দিয়ে দিছে কিনা। সবকিছু দিয়ে দিচ্ছে, কারণ আপনি এখানে ডিরেকশন কোসাইন জানেন, L, M, N জানেন, শর্টেজ ডিস্টেন্সের যে লাইনটা আছে ওই লাইনের ডিরেকশন কোসাইন জানেন। তারপর হচ্ছে আপনি দেখেন x2 x1 y2 y1 z2 z1 সবাই জানেন, সবাইকে জানেন। এই ওয়ান হচ্ছে আপনার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে z1, এই টু হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে z2। সো আপনারা জাস্ট ফর্মুলার মধ্যে এই মানগুলো যদি বসায় দেন, আপনারা খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাবেন, 1/√6। আশা করি করে দেওয়া লাগবে না। এটা তো একদমই সোজা, 25 নম্বর। আমরা জানি A.B = AB cos থিটা, তো cos থিটা হবে A.B ডিভাইডেড বাই AB। ক নম্বরটা হবে, ঠিক আছে। দেখি তো কারো এই ফর্মুলাটা মনে আছে কিনা, এটা অথবা আপনারা ফার্স্ট ইয়ারে পড়ছেন, অনার্স অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্সের কোর্সে পড়ছেন, বা অ্যানালাইটিক জিওমেট্রির মধ্যে ওই যে ভেক্টর জিওমেট্রি ছিল ওইটার ভিতরে পড়ছেন। এই যে ভেক্টর ট্রিপল ক্রস প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল ক্রস প্রোডাক্ট যেটা, ঠিক আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর ট্রিপল ক্রস প্রোডাক্ট, এটার মানে অ্যান্সারটা কত হয়, মানে এটার একটা প্রপার্টির মতো, এটা মনে রাখতে হয়। আমি যেটা এটা মনে কি খ রাখতাম, হবে? 2 নম্বর, বি না খ হবে? খ। খ হবে না, এটা আমার তো মনে হয় খ হবে, কারণ ওই মাঝেরটা খ থাকে হবে। প্রথম আর মাঝেরটা এই যে ডট গুণ। ফার্স্ট আর থার্ড, এই ডট গুলো মাইনাস, আবার থার্ড থাকলে মাঝেরটা ফার্স্ট আর সেকেন্ডের ডট গুলো, খ নম্বরটা হবে, খ। আচ্ছা, প্রজেকশন, ওই যে বলে না যে আমরা ইন্টারমিডিয়েটে এই টাইপের অঙ্ক ছিল, এর দিকে বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে, বি কস থিটা,
এরকম আর কি। এখন বলতে এ দিচ্ছে, বি দিচ্ছে, এখন বলতে ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ অ্যালং বি। বি এর দিকে এর লম্ব অভিক্ষেপ, এটা বের করতে বলছে। কত হবে? বি এর দিকে এ এর অভিক্ষেপ, প্রজেকশন অফ এ অ্যালং বি, বি এর দিকে এ এর অভিক্ষেপ, এ কস থিটা। আর আমরা জানি এ কস থিটা মানে কি? এ কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। ঠিক আছে, এ কস থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইড বাই বি এর মান। সো এ আর বি এর ডট গুণন করবেন, ডট গুণন করে বি যে ভেক্টরটা দেওয়া আছে এই বি ভেক্টরের মান দিয়ে ভাগ দিবেন। সো আপনার অ্যান্সার চলে আসবে 2/9। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। এইখানে একটা জিনিস দেখেন, এইটার 28-এর অ্যান্সারটা আপনাদের পারা উচিত। এটার কনসেপ্ট আমি আপনাদের সাথে আজকের ক্লাসে আলোচনা করছি। এটা কনসেপ্টটা থেকে বলেন তো এটা কি হবে? ইফ এ লাইন ইজ পারপেন্ডিকুলার টু এ প্লেন, ইটস ডিরেকশন ভেক্টর ইজ। কোনো একটা লাইন যদি প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে ওই লাইনের ডিরেকশন ভেক্টর আর প্লেনের নর্মাল প্যারালাল হবে না? একটু চিন্তা করে বলেন তো। প্যারালাল হবে। প্যারালাল হবে। আচ্ছা, যে কোনো দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার, আচ্ছা ধরেন আপনি এ ক্রস বি করলেন। ধরেন একটা ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন যদি এ ক্রস বি করে, এ ক্রস বি করে যদি তার মান নেই তাহলে আমি কি পাবো? এই এ ভেক্টর আর বি ভেক্টরকে ঘিরে যেই আয়তক্ষেত্রটা আছে, আয়তক্ষেত্র না, যে প্যারালালোগ্রামটা আছে, সামান্তরিকটা আছে, সেই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো না? এরিয়া পাবো। কিন্তু কোনো কিছুকে যদি আপনি শুধু ক্রস গুণন, ধরেন এ আর বি যদি শুধু ক্রস গুণন করেন, এ আর বি রে ক্রস গুণন করলে আপনি বলেন তো আপনি কি কোনো ভেক্টর রাশি পাবেন না স্কেলার রাশি পাবেন? ভেক্টর। ভেক্টর পাবেন। এখানে যে একক ভেক্টরটা থাকবে সেই একক ভেক্টরটা দিক কি এ এর দিকে হবে না বি এর দিকে হবে, নাকি এ আর বি উভয় সাথে লম্ব দিকে হবে? উভয়ের লম্ব দিকে। এ আর বি উভয় সাথে লম্ব দিকে হবে। ঠিক আছে। সো আপনি যদি কখনো কখনো যদি আপনাকে বলা হয় যে দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করো, তাহলে আপনি কি করবেন? ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন করবেন এবং ক্রস গুণনকে ক্রস গুণনের মান দিয়ে ভাগ করবেন। যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তাহলে ক্রস গুণন করব, ক্রস গুণনকে ক্রস গুণনের মান দিয়ে ভাগ করবো, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর পাবো। তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্যারালাল ইউনিট ভেক্টর পাওয়ার জন্য কি করতে হবে? যদি এ আর বি দিয়ে দিলাম, এ আর বি দিয়ে দিলে প্যারালাল ইউনিট ভেক্টর পাওয়ার জন্য কি করতেন? এ আর বি এর মান মনে করেন আছে আপনার কাছে, এখন আপনি প্যারালাল ইউনিট ভেক্টর পাওয়ার জন্য কি করবেন? কেউ বলতে পারবেন না? প্যারালাল আমি ইউনিট ভেক্টর ভুলে গেছি, আগে পড়ছিলাম তো। এ মনে আর বি কে, মনে এ পড়তেছে আর না। বি কে যোগ করবেন, এ আর বি কে যোগ করে এ আর বি এর যোগফলের ভেক্টরটার মান দিয়ে ভাগ দিবেন, তাহলে হচ্ছে প্যারালাল ইউনিট ভেক্টর আসবে। বাই দ্য ওয়ে, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এই যে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বির মান দিয়ে ভাগ করলেন, সেটা আপনি কি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর পাইলেন। বাট পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কোন দিকেটা পাবেন? উপরের দিকেটা পাবেন না। নিচের দিকে কি কোনো পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হওয়া সম্ভব? নিচের দিকেও তো একটা হওয়া সম্ভব। তাহলে আপনারা বলেন তো এখানে অপশনে কোনটা হবে? আপনারা কি গ খ নাম্বার, নম্বরটা গ দিবেন না গ নাম্বারটা, নম্বরটা দিবেন, 3 নম্বরটা দিবেন না? গ 3 নাম্বারটা। 3 নম্বরটা হবে। আর নিচের দিকেও তো একটা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর পাওয়া সম্ভব। আচ্ছা, এবার দেখেন, এটা লাস্ট কোশ্চেন, অ্যানালিটিক জিওমেট্রি। ইফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, দিস দুইটা ভেক্টর দিছে, একটা দিছে এ। আচ্ছা, এখন আমাকে বলেন, যদি আমি এই দুইটা ভেক্টরকে ক্রস গুণন করি, ক্রস গুণনের মান নেই, তাইলে আমি কি পাবো? কার এরিয়া পাবো? এই দুইটা ভেক্টরকে নিয়ে যে প্যারালেলোগ্রাম হবে বা সামান্তরিক হবে তার এরিয়া পাবো না? আর সামান্তরিকের এরিয়া কি আপনাকে বের করতে বলছে নাকি ত্রিভুজের এরিয়া বের করতে বলছে? তাহলে সামান্তরিকের এরিয়াটা যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কিসের এরিয়া পেয়ে যাবেন? তাহলে আপনি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে যাবেন। আমার কথাটা বুঝছেন কিন্তু? তো শেষ। এর মাধ্যমে আমাদের মোটামুটি অ্যানালিটিক জিওমেট্রি কে আমরা টাচ করা ট্রাই করলাম আর কি একটু। আপনারা অবশ্যই এর চেয়ে বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন। মানে আমি যা এখানে টাচ করা ট্রাই করতেছি। আমি আপনাদেরকে আহ
4 তারিখের মধ্যে আমাকে নিয়ে আমার 4 তারিখ পর্যন্ত ছুটি আছে অফিসে, কালকে থেকে ছুটি, আমি ডাবল ক্লাস নিবো কালকে থেকে। তো কালকে থেকে যে ছুটিটা আছে এই ছুটির মধ্যে আমি চেষ্টা করবো যেভাবে শেষ করার। 4 তারিখের পরে আমি আপনাদেরকে আরো এমসিকিউ দিব, প্রোভাইড করবো, সবগুলো চ্যাপ্টার মিলে আমি আপনাদেরকে 200 বা 400টা এমসিকিউ প্রোভাইড করবো। ওগুলো আপনারা 10 তারিখের আগে যেভাবে হোক শেষ করবেন, ঠিক আছে? তো আপনারা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকবেন এক্সাম হলে, এবং দেখবেন অনেক অল্প টাইমে সলভ করতে পারতেছেন। কারণ এইখানে এমসিকিউ তে ভালো করার উপায় হচ্ছে দুইটা। একে হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে, 2 নম্বরে আপনার অনেক বেশি ফাস্ট হইতে হবে। কারণ আপনি 60 মিনিট 100টা এমসিকিউ দাগাবেন, এটা আমি বারবারই বলি প্রতিটা ক্লাসে, যে 40 সেকেন্ডের মধ্যে এমসিকিউ দাগানোর জন্য কিন্তু আপনার কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে, একই সাথে আপনার ক্যালকুলেশনও ফাস্ট হইতে হবে, ঠিক আছে? সো আমি আরো বেশি এমসিকিউ দিব। আমরা তো এখানে 30টার বেশি করতে পারি না চাইলেও, কারণ একটা ক্লাসের ভিতরে 60টা এমসিকিউর বেশি সলভ করা যায় না। 1.5 ঘন্টা এমনি চলে যায় 60টা সলভ করতে গেলে। তো আপনাদের কিন্তু আরো বেশি প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আপনারা আমাকে বলেন কোন একটা ম্যাট্রিক্সের, এই একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কখন পাওয়া যায়? ওই ম্যাট্রিক্সের কেমন ম্যাট্রিক্স হইতো? নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার, ভেরি গুড। ইন্টারপোলেশন পারে এটা, তাই না? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হইতো। তাহলে এ বি হোল ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স, এই প্রপার্টিটা কখন ট্রু হবে? যখন এ আর বি বোথ হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, তাই না? এটা হচ্ছে খ নম্বর। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন, পরেরটা আসেন, এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আই হলে এটা কি ম্যাট্রিক্স বলে বলতে পারবেন? ইনভলিউটারি ম্যাট্রিক্স, এগুলো একটু ডেফিনেশন গুলো জেনে নেবেন। এবার এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আই, এটার উভয় পাশে এম ইনভার্স দিয়ে গুণ করেন তো। এ ইনভার্স দিয়ে গুণ করেন, এ ইনভার্স দিয়ে গুণ করলেন, তাহলে এ ইনভার্স দিয়ে গুণ করলে এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এ টু দি পাওয়ার ইনভার্সের সাথে আই রে গুণ করলে কি হবে? এ টু দি পাওয়ার ইনভার্সই থাকবে, কারণ আই এমন একটা ম্যাট্রিক্স যেটা দিয়ে কোনো ম্যাট্রিক্সে গুণ করলে ওই ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ হয় না। সো অ্যান্সার কোনটা হবে? এই গ নম্বরটা। আচ্ছা, র্যাঙ্ক বের করতে গেলে আমার কোন ফরম্যাটে নিতে হবে? একটা ম্যাট্রিক্সে যদি র্যাঙ্ক বের করতে বলে তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কোন ফরম্যাটে নিতে হবে আমাকে বলেন। এশালন ফর্মে। এক্সিলেন্ট। অ্যাসেলন ফর্মে নিতে হবে, রাইট? তো আমরা একটা কাজ করি, এটাকে অ্যাসেলন ফর্মে নিয়ে দেখি নন জিরো রো কয়টা আছে। নন জিরো রো যে কয়টা থাকবে ওইটাই হবে তার র্যাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা কি করবো, ওই যে এই 2 নংটারে আমরা 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করে আমরা যোগ করে দিই একের সাথে। 2 1 3, 1 নম্বরে এটা, 2 নম্বরে 2 দিয়ে গুণ করো, বুঝছেন আমার কথা? এটা 2 দিয়ে গুণ করবো, এটা 2 দিয়ে গুণ করলাম, এরপরে একের সাথে যোগ করে দিব, একের সাথে যোগ করে দিব। তো অ্যান্সার কত পাচ্ছি দেখেন তো। 0 3 3, 0 3 3, 0 3 3, 0 3 3, থার্ডটা। তাহলে দুইটা রো যখন সেম হয়ে যায়, একটা রো কি হয়ে যায়, 0 0 0 হয়ে যায় না? বাতিল হয়ে যায় না একটা রো? একটা রো ভ্যানিশ হয়ে যাবে, দুইটা রো তো সেম, বিয়োগ করলে ভ্যানিশ হয়ে যাবে একটা রো। তো একটা রোকে ভ্যানিশ করে দিলাম। তো নন জিরো রো কয়টা আছে বলেন তো? নন জিরো রো দুইটা আছে। আর কি কোনোভাবে জিরো রো বানাইতে পারবেন নাকি এটাই লাস্ট? এই দুইটাই কিন্তু থাকবে, তাই না? নন জিরো রো হিসেবে এই দুইটাই থাকবে। তো নন জিরো রো যদি দুইটা আছে তাহলে র্যাঙ্ক হবে দুই। তাহলে র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক হবে 2, ঠিক আছে? আচ্ছা, ইউ আর ভি দুইটা ম্যাট্রিক্স। আচ্ছা, আপনারা কি জানেন কমপ্লেক্স ম্যাট্রিক্সের ডট গুণন কেমনে করতে হয়? কমপ্লেক্স ভেক্টরের ডট গুণন কেমনে করতে হয় জানেন? ইউ আর ভি রে যদি ডট গুণন করতে বলে, যদি এরা যদি কমপ্লেক্স হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে করবেন? এটা জানেন? ইউ না, এর সাথে জানি না। ইউ ডট ভি মানে হচ্ছে আপনারা যে কমপ্লেক্স যদি থাকে তখন আপনি কি করবেন, ইউ এর সাথে ভি এর বার অর্থাৎ তার অনুবন্ধী তার ডট গুণন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি দেখি ওয়ান এর সাথে 1 - 2i এর অনুবন্ধীর ডট গুণন করতে হবে, গুণ করো, যোগ আই এর সাথে 3 + 2i এর অনুবন্ধীটার গুণ করতে হবে, ডট গুণ করতে হবে, যোগ 2 + i এর সাথে জিরোর কে, জিরো তো জিরোই, তো এটা আর থাকলো না। তো এবার দেখেন 1 + 2i আর i × 3 - 2i। তো যদি গুণ করেন 1 + 2i + 3i, আই স্কোয়ার মানে হচ্ছে -1 + 2, অ্যান্সার হচ্ছে 3 + 5i। তো 3 + 5i অ্যান্সারে নাই। তো এখানে সঠিক উত্তর নাই, সঠিক উত্তর হবে 3 + 5i, ঠিক আছে? তো এই টেকনিকটা মাথায় রাখেন। আচ্ছা, আর কোনো কিছু নর্ম বের করা মানে বুঝেন? কোনো একটা ধরেন জটিল
কমপ্লেক্স কোন একটা ভেক্টরের নর্ম বের করতে দিল, বা অথবা যে কোনো একটা ভেক্টরের নর্ম বের করতে দিল, নর্ম নর্ম বের ধরেন আমরা ইন জেনারেল ইন্টারমিডিয়েট কি করতাম, এ ইজ ইকুয়াল টু বললো আই প্লাস জে প্লাস কে, আমরা কি করতাম এর নর্ম মানে হচ্ছে √1² যোগ 1² যোগ 1², বাট অ্যাকচুয়ালি এটা ডেফিনেশনটা কি, এটা ডেফিনেশনটা হচ্ছে কোনো একটা ভেক্টরে যদি নর্ম বের করতে বলে ওই ভেক্টর দিয়ে ডট গুণন করতে হবে। ওই ভেক্টরে কি করতে হবে, ওই ভেক্টরের অনুবন্ধী, যদি কমপ্লেক্স হয় তাহলে ওই ভেক্টরের অনুবন্ধী, আর যদি কমপ্লেক্স না হয় যদি রিয়েল হয় তাহলে ওই ভেক্টর দিয়ে ডট গুণন করে রুট করতে হবে, এটা কার জন্য, এটা হচ্ছে রিয়েল ভেক্টর থাকে। আর যদি কমপ্লেক্স ভেক্টর থাকে তাহলে ইউ কে ইউ এর বার অর্থাৎ তার অনুবন্ধী দিয়ে ডট গুণন করে তারপরে কি করতে হবে, রুট করতে হবে, এটা হলো কমপ্লেক্সের ক্ষেত্রে। তাহলে আপনি ইউর এতে করেন 2i-1 ডট -2i-1 প্লাস 2i ডট -2i, এবার এটা রুট করেন। দেখেন আপনি, আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি হয়, a প্লাস আই বি এর সাথে যদি a মাইনাস আই বি এর গুণ করেন, a মাইনাস আই বি এর গুণ করেন কি পাবেন, a প্লাস আই বি এর সাথে a মাইনাস আই বি এর গুণ করলে কি পাবেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবেন না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবেন, এটা তো আমরা ফর্মুলা জানি। তো এটা আমাদের আসলে দেখার কিছু নেই, এটা অ্যান্সার কি হবে আমরা জানি, 2² প্লাস 1² প্লাস -4, তো -4 +4, সো 8 আর 9, মানে 9 কে রুট করলে 3, এটা হবে গ নম্বর 3। ঠিক আছে, ওকে, এটা মজার অঙ্ক। এই অঙ্কগুলো আমরা রিটেনে ভালোই পাইতাম, প্রতি বছরই আসে, এই বছর একটা আসছিল। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো রিটেনে প্রতি বছরই আসে, এই বছরও আসছিল। আর এই অঙ্কগুলো কিন্তু আমি আমার লিনিয়ার অ্যালজেব্রা যে এমসিকিউ ক্লাস ছিল ওটার ভিতরে কিন্তু আমি এগুলোর বেসিক নিয়ে কথা বলছিলাম। তো দেখি কার কি মনে আছে, বলেন। ইউনিক সলিউশন পাওয়ার জন্য কি করতে হবে, ল্যামডার ভ্যালু কত হইতে হবে, সরি ল্যামডা না ডেল্টা, ইউনিক সলিউশন পাওয়ার জন্য ডেল্টার ভ্যালু কত হইতে হবে, আর নো সলিউশনের জন্য ডেল্টার ভ্যালু কত হইতে হবে, আর ইনফাইনাইটলি টু মেনি সলিউশনের জন্য ডেল্টার ভ্যালু কত হইতে হবে। হ্যাঁ বলেন, টু ইউনিক, ছাড়া, টু না হইলে হচ্ছে যা ইউনিক সলিউশন আসবে। না 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 এটা হয় না, 2 না হইলে কি ইউনিক সলিউশন, আমার তো মনে হয় 2 আর -3 দুইটাই না হইতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টু আর -3 দুইটাই না হইলে ইউনিক সলিউশন। দুইটা না হলে ইউনিক সলিউশন। আর আর নো সলিউশনে কি করবেন, নো সলিউশনে অ্যাবসার্ড কিছু আনতে হবে, ধরেন এই জায়গায় 0 আনবেন আর এই জায়গায় 2 বা 3 বা কিছু একটা আনবেন, তাহলে 0 তো কখনো 1 2 3 ব্যাকের সংখ্যা সমান হয় না। তো এরকম আনার জন্য আপনার কি হইতে হবে, ল্যামডার ভ্যালু কত হইতে হবে, -3 বসাইতেন তো ল্যামডার ভ্যালু ডেল্টার ভ্যালু -3 বসাই, -3, হ্যাঁ -3 -3 বসাই দিলে বসালে এদিকে নো 0 চলে আসে সলিউশন। আর এদিকে হচ্ছে -5 আসে, তাহলে 0 তো -5 এর সমান না। তো তখন এটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, ইকুয়েশন কি হয়ে যাবে, ইনকনসিস্টেন্ট। আর ইনফাইনাইটলি মেনি সলিউশনের জন্য কি করবেন, ল্যামডা ভ্যালু 2 বসাই দিবেন, -3, 2। 2 বসাই দিলে এইটাও 0, এইটাও 0, তাহলে একটা ইকুয়েশন বাদ হয়ে যাচ্ছে। আর তখন হচ্ছে আপনার তিনটা ভ্যারিয়েবল থাকবে আর দুইটা ইকুয়েশন থাকবে, তো দুইটা ইনফাইনাইটলি ইকুয়েশন। মেনি সলিউশন হয়ে যাবে। তো আমি একটা অঙ্ক দিয়ে আমরা হচ্ছে তিনটা কেস বুঝে গেলাম। ঠিক আছে, তো এরপরের অঙ্কগুলো থাকলে আমি একটু স্কিপ করবো। হ্যাঁ, পরেরটা দেখেন, ইউনিক সলিউশনে বলতে আমরা অলরেডি জানি ইউনিক সলিউশন নট ইকুয়াল টু -3 আর 2। ঠিক আছে না, আচ্ছা, কোনো একটা তিনটা ভেক্টর দিয়ে বললো এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, আপনি কিভাবে চেক করবেন, আপনি তাদেরকে কোন ফরম্যাটে নেবেন, 1 3 -1 2 0 1 1 -1 1, এদেরকে আপনি কি করবেন, রো এসেলন ফর্মে নেবেন। রো এসেলন ফর্মে নেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে ভেক্টর ছিল তিনটা, নন জিরো রো কি তিনটা কিনা। যদি রো এসেলন ফর্মে নেওয়ার পরে নন জিরো রো তিনটাই থাকে, তার মানে হচ্ছে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট বলেন তো, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। আর যদি নন জিরো রো সংখ্যা কমে যায় তার মানে ডিপেন্ডেন্ট। এখন আমরা একটু এটাকে রো এসেলন ফর্মে নিই। রো এসেলন ফর্মে নিতে গেলে এই যে 2 নং রো যেটা আছে এটা থেকে, 2 নং রো থেকে 1 নং রো এর 2 গুণ, 1 নং রো 2 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে। তো তো 1 3 -1, আগে প্রথম রোটা লিখি, 2 নং রোটা চেঞ্জ করবো, 1 দিয়ে গুণ করলে বিয়োগ করলাম, তো 0 চলে আসলো, 6 চলে আসলো, -3 চলে আসলো। আর ওটা জাস্ট নর্মালি বিয়োগ করলে হবে 0 4 -2। এবার আপনি একটা জিনিস বলেন,
আপনার 2 নং রো আর 3 নং রো কি সেম হয়ে গেছে কিনা বলেন। এখন আপনারা বলেন কই সেম তো হইলো না, 6 আর -3 আর এখানে 4 আর -2। আপনি এটা 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে কত পাবেন, বা 3 দিয়ে ভাগ করেন, 2 আর -1। আর এটা 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে কত পাবেন, 2 আর-1। সেম হয়ে গেছে না, তাহলে একটা রো বাদ, এই রোটা হয়ে যাবে 0 0। এই রো যদি 0 0 হয়ে যায় তাহলে আপনার এখানে নন জিরো রো হয়ে গেছে 2টা। অর্থাৎ এই যে 2টা পাইলাম, আচ্ছা 3টা ভেক্টর দিল, ওই 3টা ভেক্টর থেকে রো এসেলন করার পরে আমি নন জিরো রো পাইছি 2টা। তার মানে এরা এখানে বেসিস কয়টা ভেক্টর বলেন তো, বেসিস কারা হবে, এই দুইজনই বেসিস হবে না, এই দুইজনই কিন্তু আপনার বেসিস হবে। তাহলে এরাই হচ্ছে সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এখন ভেক্টর ছিল 3টা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাওয়া গেল তার মধ্যে 2টা, তার মানে এরা লিনিয়ারলি, এরা 3জন আসলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এরা 3জন কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর এরা কিন্তু রো এসেলন করার পর আপনি যে জিনিসটা পাবেন তাদেরকে আপনি বলবেন বেসিস ভেক্টর, তাদেরকে কি বলবেন, বেসিস ভেক্টর। আর বেসিস ভেক্টর অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, বেসিস হওয়ার শর্তই হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া এবং স্প্যান করে, স্প্যানিং এর একটা শর্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর বের করতে বলছিল, প্রথম ভেক্টরটাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়েছে, প্রথমটা যদি না হইতো আমাদের কষ্টটা বাড়তো, লাগ ভালো ছিল। ভাই এটাকে আমরা একটাকে আরেকটাতে এক্সপ্রেস করে বের করার কোনো টেকনিকে করলে হ্যাঁ, সহজ একটাকে হতো না, কারণ একটাকে এটা মনে যদি হচ্ছে আরেকটা একটু। দিয়া, একটাকে যদি আরেকটা দিয়ে এক্সপ্রেস করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি ডিরেক্টলি অ্যান্সারটা জানতে পারবেন। বাট ওই এক্সপ্রেস, হ্যাঁ আপনি চাইলে ওটা করতে পারবেন, কিন্তু গেসিং পাওয়ার অনেক ভালো হইতে হবে, কত দিয়ে যোগ করে গুণ করে আরেকটা ভাই মান না হলে তো বের করতে। আমাদের প্রায় তিনটা করে অবস্থা খারাপ হয়ে যাবে যদি প্রথমটা না মিলে, তাহলে তো হ্যাঁ, রো প্রথমটা না এসেলন মিললে ফর্ম। আপনাকে হচ্ছে এট ম্যাক্স 3টা করতে হবে, 3টা বা 3টার কম ট্রায়ালে হচ্ছে এটা মিলবে আর কি। তো এই ধরনের প্রবলেম যদি আসে আমি বলবো এটা যদি, দেখেন আমি বেসিক্যালি এই নিয়মেই করবো। ঠিক আছে, আমার গেসিং পাওয়ারটা, আমার কাছে মনে হয় যে আমি এক্সাম হলে যদি স্ট্রেসের মধ্যে থাকি, আমি যদি গেস করে যদি ইয়া করতে না পারি তাহলে আরো আমার টাইম কনজিউম হবে। তো এই ধরনের প্রবলেম একটু লাস্টের জন্য রাখবে নাকি, যেগুলো একটু দেখলেন যে ক্যালকুলেটিভ বা ক্যালকুলেশন করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে, ওই প্রবলেমগুলো একটু লাস্টে করার জন্য রাখবেন। আগে এট ফার্স্ট সাইট যে প্রবলেমগুলো টিক দেওয়ার সুযোগ থাকবে ওগুলো আগে টিক দিয়ে দিন, তারপর হচ্ছে এখানে আসবে। ঠিক আছে, তবে আপনি কনসেপ্ট ঠিক ভাই আছে। পিএসসি হুম। পিএসসি তো আমাদের সাথে ইনজাস্টিস করছে, আমি মাঝে মাঝে ভাবি যে অন্যদেরও 2 ঘন্টায় 200 আর আমাদের 200টা অঙ্ক, 120টা অঙ্ক, মানে প্লাস না আরো এখনো 80টা তো জিনিস সহ। আপনি তো এখনো বলতে পারেন না যে ইনজাস্টিস করছে কিনা, কারণ এমনও তো হইতে পারে যে কোশ্চেন অনেক বেশি ইজি করলো, ক্যালকুলেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করলো, এটা তো হইতেই পারে। ঠিক না, আর কি ধরনের কোশ্চেন করে এটা উপর কোনো মানে এটা তো বলা যাচ্ছে না। তবে ম্যাথ ডিপার্টমেন্টের যারা টিচার আছে তাদের উপর আমার মোটামুটি আস্থা আছে, তারা উল্টাপাল্টা কিছু করতে পারে। ঠিক আছে, তো তাদের কোনো ভরসা নাই, কারণ আমরা যখন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতাম দেখতাম যে মানে নিজেরা কখনো কোনো অঙ্ক না করে ওই অঙ্কগুলো পরীক্ষা দিত। 10 মিনিট টাইম একটা ম্যাথ করতে দিল, বাট ওই ম্যাথ করতে আমার লাগতেছে 4 থেকে 5 পেজ, অনেকবার ইটারেশন করতে হইতেছে, অনেকবার ক্যালকুলেশন করতে হইতেছে। ঠিক আছে, কিন্তু তারা অঙ্ক দিয়ে বসে আছে 5 মার্কের জন্য, এই 5 পেজের অঙ্ক। তো বলা যায় না ভাই ভাই, ম্যাথের ওইটা তো মানুষদের তো ওই যে বলা যায় না। এমনি জেনারেল বিসিএস এর সাবজেক্টিভ এর কোশ্চেন দেখলেই বোঝা যায় যে 2 ঘন্টায় মানে 4 ঘন্টায় ওইটা ওই কোশ্চেন জীবনেও সলভ করা সম্ভব না। জি ভাই, ওইটাই ওইটাই আর কি আমি বলতেছি। কিন্তু বিষয়টা কি, হ্যাঁ দেখেন আমাদের তো কম্পিটিশন তো অন্যদের সাথে হচ্ছে না, ধরেন একটা হিস্ট্রিতে পড়া একটা মানুষের সাথে আমি কম্পিট করতেছি না, তো ওই মানুষ আমার চেয়ে বেশি পাইলেই বা কি, আমার কম্পিটিশন হচ্ছে আমার মতো আরেকটা ম্যাথের মানুষের সাথে। তো আমাদের তো হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড আছে এখানে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ভেক্টরগুলো লিনিয়ারলি কি বলছে, ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? তো আপনারা বুঝতেই পারতেছেন এই অঙ্কটা আবার চেক করতে হবে। তো আপনারা কি নিজেরা পারবেন এটা, নাকি আমি আবার করে দিব? রো ভাই অ্যাসাইন করতে আমরা পারবেন? বাসায় করবো না। এটা রো অ্যাসাইন করবেন, হ্যাঁ অবশ্যই। হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস? আচ্ছা, 3টা ভেক্টর দিল, এই 3টা ভেক্টর বেসিস হবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এদের মধ্যে কারা বেসিস হবে এটার কনসেপ্ট কি আমি একটু আগের অঙ্কটার মধ্যে বলছি না? এদেরকে কি করতে হবে, এদেরকে রো অ্যাসাইলন করতে হবে। রো অ্যাসাইলন করার পরে, রো অ্যাসাইলন করার পরে আপনি দেখবেন যে এদের মধ্যে কারা কোন ভেক্টর গুলো অবশিষ্ট আছে, যে ভেক্টর গুলো অবশিষ্ট থাকবে তারাই হবে বেসিস ভেক্টর। তো আমি এটা করি, 1 0 0, যদি 0 করার জন্য 2 দিয়ে গুণ করে বিয়োগ করেন, 0 1, 5 দিয়ে গুণ করে বিয়োগ করেন, 0 -1 -1। তো বুঝতেই পারতেছেন এই ভেক্টরটা, লাস্টের ভেক্টরটা ভ্যানিশ হয়ে যাবে। তো আপনার বেসিস কারা থাকতেছে, 1 0 0 আর
এটা মাইনাস ওয়ানটারে আপনি চাইলে প্লাস ওয়ানও তো বানাইতে পারেন, মাইনাস ওয়ান দিয়ে গুণ করে। তো 1 0 0 আর 0 1 1, 1 0 0 0 1 1 আছে কি? হ্যাঁ, 4 নম্বর অপশনটা দেখেন, এটা আছে। তো এটা হচ্ছে আপনার বেসিস ভেক্টর হবে। ঠিক আছে। লিনিয়ার অ্যালজেব্রায় আমরা রিটেনের ক্ষেত্রে আমরা একটা কথা বলতাম, আমাদের জুনিয়রদেরকে অনেক সময় বলছি, বা আমাদেরকে আমাদের সিনিয়র ভাইরা অনেক সময় বলতো যে লিনিয়ার অ্যালজেব্রা রিটেন ম্যাথের ক্ষেত্রে আর কি, এমসিকিউর ক্ষেত্রে তো খাটবে না সবসময়। লিনিয়ার অ্যালজেব্রায় কোনো অঙ্কে আটকাইছো মানে ওখানে রো এসেলন করবে। রো এসেলন করলেই দেখবা কোনো না কোনো 50% অঙ্কে লিনিয়ার অ্যালজেব্রা রো এসেলনই মিলে। সেটা হয় সিস্টেম সলভ করতে দিতে রো এসেলন করো, বেসিস বের করতে দিতে রো এসেলন করো, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট রো এসেলন করো। ঠিক আছে। স্প্যান করছে কিনা রো এসেলন করো। মানে যাই দিত রো এসেলন করলে চলে আসতো। ঠিক আছে, এরকম একটা বিষয়। আচ্ছা, ডিমেনশন বের করতে বলছেন, ডিমেনশনের ক্ষেত্রে কি করবেন? ভাই সেম রো এচেলন ফর্ম দিয়ে নন জিরো যতটা অতটা না? এক্স্যাক্টলি, আপনার কনসেপ্ট ঠিক আছে। যদি রো এটাকে বসাবেন, রো এসেলন করবেন নন জিরো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই অঙ্কটা আমি অলরেডি করছি, এটা তো সেম কোশ্চেন দিচ্ছে। তো এটা ডিমেনশন তো 2 হবে, তাই না? এই যে আমরা এটা করলাম না, এটা তো বেসিস হচ্ছে, বেসিস যদি 2টা থাকে তাহলে ডিমেনশন 2 এর অধিক কেমনে হয়? আপনার 3 ডাইমেনশনালের বেসিস হচ্ছে আই জে কে 3টা ভেক্টর। সো বেসিস ভেক্টর 3টা, ডিমেনশনও 3টা। তো আমরা মাত্র যে প্রবলেমটা করলাম এটার মধ্যে আমরা অলরেডি তার বেসিস ভেক্টর 2টা বের করছি। বেসিস ভেক্টর কিন্তু 3টা ছিল না, 2টা ছিল। তো এর ডিমেনশন হবে 2। তো এর সেম অঙ্কটা ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার এই ধরনের প্রবলেম আপনি কিভাবে করবেন? এই যে 12 নম্বর প্রবলেমটা, এটা আমি একভাবে করি, ওইটা আমি আপনাদেরকে বলি। আচ্ছা, এইখানে আপনার আহ ভেক্টর ছিল কয়টা? 4টা ভেক্টর না, মানে 4টা ভ্যারিয়েবল ছিল, তাই তো? তো আমি ইকুয়েশনটাকে একটু লিখি। ইকুয়েশনটা হচ্ছে a ইন্টু 0 যোগ b প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে এ যে ভ্যারিয়েবলটা আছে, এ ভ্যারিয়েবলটাকে আপনার এর মান যে কোনো কিছু হইতে পারে, কারণ এই ভ্যারিয়েবলটা তো নাই আমার এখানে। তো তার মান যে কোনো কিছু হইতে পারে, তার মান আপনি ধরবেন টি, তার মান টি ধরে নিলেন। তার ইকুয়েশনের মধ্যে আপনার আর ফ্রি ভ্যারিয়েবল আছে কারা কারা বলুন তো? সি আর ডি হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। সি এর একটা মান ধরলাম, ডি এর মান হলো এস, সি এর মান হচ্ছে আর ধরেন। তাহলে বি এর মান কত আসলো? বি এর মান হচ্ছে মাইনাস আর মাইনাস এস। ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা হচ্ছে এ বি সি ডি এই 4টা ভেক্টরকে এভাবে কলাম আকারে লিখবো। আমি এই স্টাইলে করি আর কি, আপনারা অন্য স্টাইলে করতে পারেন চাইলে। তাহলে কলাম আকারে লিখলাম, এবার এদের মানগুলো বসাই দিলাম। এ এর জায়গায় টি বসলো, বি এর জায়গায় মাইনাস আর মাইনাস এস বসলো, সি এর জায়গায় আর বসলো, ডি এর জায়গায় এস বসলো। এরপর আপনি কমন নিবেন, টি কে কমন নিলেন। টি কে কমন নিলে কি পাইলেন? টি কে কমন নিলে শুধুমাত্র প্রথম রো থেকে টি কে কমন নেওয়া যায়, অর্থাৎ টি এর সহগ আসে 1। দ্বিতীয় রোতে টি নাই, 0 হবে। তৃতীয় রোতে টি নাই, এরপর তাহলে 0 0 0। আচ্ছা, এবার বলেন আর কে কমন নিলে আপনি কত পাবেন? আর কে কমন নিলে কত পাবেন? 0 -1 1 1 0। 0। আর এস কে কমন নিলে কত পাবেন? 0 -1 0 1। আচ্ছা, 1 এখানে আপনি এই যে ডিমেনশন বের করতে বললে, এখানে আপনি বেসিস ভেক্টর কয়টা পাইলেন? এই যে একটা বেসিস ভেক্টর, এই যে একটা বেসিস ভেক্টর, এখানে একটা বেসিস ভেক্টর। তাহলে বেসিস ভেক্টর পাইলেন 3টা। তাহলে এই ইকুয়েশনের বা এই সাব স্পেসের ডিমেনশন কত হবে? এই যে বেসিস ভেক্টর বের করার সিস্টেমটা, থ্রি এই সিস্টেমটা হবে ভাই। 3 হবে। 3 বেসিস ভেক্টর বের করার এই সিস্টেমটা বুঝছেন? ভাই এখানে কি ফ্রি ভেরিয়েবল চাইলে আমি বি সি ধরে শুধু মানে বি সি ধরতে পারতাম না, ডি ডি কে না ধরে? সাধারণত আমরা ভাই হচ্ছে লাস্টের ভেরিয়েবল গুলোকে ফ্রি ভেরিয়েবল ধরি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, না এটা আসলে ওই ধরতে ইয়া পারতেন। অনার্সে থাকতো বিরক্ত লাগতো, তো এই লিনিয়ার অ্যালজেব্রা এই পার্ট গুলা একটু উইয়ার্ড লাগতো। হ্যাঁ ভাই, একটু উইয়ার্ড আছে জিনিসগুলা, কারণ কি ফিল করা যায় না, তো এগুলো তো অ্যাবস্ট্রাক্ট জিনিস, বুঝছেন? অ্যাবস্ট্রাক্ট জিনিস তো ফিল করা যায়, এটা তো সমস্যা। আচ্ছা, তাহলে এটা আপনারা এইভাবে এই স্টাইলে করবেন। এই জাতীয় আরো প্রবলেম পাবেন। আমিও সামনে আপনাদেরকে বললাম তো 200 বা 400টা এমসিকিউ আমি আপনাদেরকে একটা শীট আমি ড্রাইভে দিয়ে দিব 4 তারিখে। আমরা আগে সবগুলো চ্যাপ্টারের মিনিমাম, বেয়ার ভাই মিনিমাম। এই পিডিএফ গুলা একটু অ্যানোটেট গুলা দিন, তাহলে ধরেন যদি হ্যাঁ, স্মরণীয় আমি না থাকে অ্যানোটেড গুলাই আমাদের দিচ্ছি। জন্য একটু সুবিধা হতো। ঠিক আমি আছে কিন্তু ভাই। অ্যানোটেড গুলাই আপলোড করবো। ঠিক আছে। Okay. আচ্ছা ভাই, বলেন তো এইটা, এইটার বেসিসটা কি আমাদের এখন আর বের করা দেওয়া লাগবে? এটা আমি অলরেডি বের করে ফেলছি না একটু আগে? হ্যাঁ। সেম প্রবলেম কিন্তু। তো আপনারা যদি আমার স্টাইলে করেন, আপনারা একই সাথে 2টা অ্যান্সার পেয়ে যাবেন, বেসিসের মানও পেয়ে যাবেন। 1 0 0 0 -1 1 0 0 -1 0 1 1 0 0 0 -1 1 0
-1 0 0 ভাই এই যে ওর ভাইয়ের ধর। এখান থেকে মনে হয় নয়েজ আসতেছে অনেক বেশি, মনে হয় একটু মিউট করলে সুবিধা হতো। আচ্ছা, আমি আসলে দেখতে পারতেছি এখান থেকে, আর এখানে নয় নয় আসছে ভাইয়া। দেখেন, যার নয় আসছে একটু মাইক্রোফোনটা অফ করেন, কথা বলার টাইমে আবার অন করে দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার বেসিস। হোয়াট ইজ দ্য ডিমেনশন অফ দিস? আচ্ছা, ডিমেনশন এইটাও কি সেমলি আপনারা করতে পারবেন কিনা দেখেন তো। এইটার মধ্যে দুইটা ইকুয়েশন দিয়েছে, একটা হলো a - d। আচ্ছা, আমি এটারে a - d = 0, আরেকটা দিচ্ছে হচ্ছে 2c - d = 0। a - d যেটা, এটা আপনি একটু এভাবে লেখেন, a + 0 × b যোগ 0 × c - d = 0। আর ওটা লেখেন 0 × a যোগ 0 × b যোগ 2c - d = 0। তারপরে লিখে ফেললেন এই জিনিসটাকে, ঠিক আছে? তো এরপরে আপনারা ফ্রি ভেরিয়েবল ধরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু আগের মতো অ্যান্সার বের করতে পারবেন, ঠিক আছে? আগের মতো অ্যান্সার বের করতে পারবেন। আচ্ছা, আমাকে বলেন এখানে ফ্রি ভেরিয়েবল কারা হবে? ডিয়ার্স ডি আর সি হবে, নাকি শুধু ডি রে ধরলেই হয়ে যায় না নাকি? শুধু ডিগ্রি দিলে ও, শুধু ডি রে ধরলেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, যাই হোক, এটা আপনারা আগের মতো করে বের করতে পারবেন, ঠিক আছে? বেসিস বের করবেন, এন্ড বেসিস যদি আপনার দুইটা হয়, তাহলে তো আপনার ডিমেনশন কত হবে? ডিমেনশন 2 হবে। দুইটা বেসিস ভেক্টর থাকলে ডিমেনশন 2। বুঝতে পারছেন? আগের মতো করতে পারবেন। নিজেরা করবেন, না পারলে তো গ্রুপ আছে, আমরা আছি, ঠিক আছে? আচ্ছা, নালিটির ব্যাপারে একটা ফর্মুলা দিছিলাম, আপনাদের কি মনে আছে? নালিটির একটা ফর্মুলা দিছিলাম। নালিটি ইজ ইকুয়াল টু কিছু, ডাইমেনশন equal to rank plus nullity. ডাইমেনশন ইজ ইকুয়াল টু র্যাঙ্ক প্লাস নালিটি, এরকম একটা ফর্মুলা দিছিলাম, তাই না? আচ্ছা, আমাকে বলেন এই যে ম্যাট্রিক্সটা দেখতেছেন বা এই সিস্টেমটা দেখতেছেন, এই সিস্টেমের মধ্যে র্যাঙ্ক কত? র্যাঙ্ক কত? র্যাঙ্ক হচ্ছে 2। র্যাঙ্ক কত? 2। এই যে যে কোনো একটা সিস্টেমকে রো এচেলন ফর্মে নেওয়ার পর যদি যেই কয়টা 0 0 ভেক্টর পাবেন, ওই কয়টাই হচ্ছে তার নালিটি। ওই কয়টাই কি তার নালিটি। ওকে, ঠিক আছে? ওই কয়টাই হচ্ছে তার কি নালিটি। এটা হচ্ছে ডিমেনশন অফ কলাম সম্ভবত, বা কলাম নাম্বারও বলতে পারেন, ডিমেনশন অফ কলাম নাম্বার। কলাম নাম্বারও বলতে পারেন বা ডিমেনশন অফ কলাম, ঠিক আছে? আচ্ছা, নর্মালি চিন্তা করেন যে যে কয়টা জিরো পাবেন, রো পাবেন, ওই কয়টা হলো তার নালিটি। রো এসাইনমেন্ট নেওয়ার পরে যে কয়টা জিরো রো পাবেন, সেই কয়টা হচ্ছে তার নালিটি। আর যেই কয়টা নন জিরো রো পাবেন, সেটা হচ্ছে তার র্যাঙ্ক। নন, আর এই র্যাঙ্ক আর নালিটি মিলে হচ্ছে তার কলামের ডিমেনশন হবে, তার কলামের কি হবে? ডিমেনশন হবে, ঠিক আছে? ওকে, এখানে কি বলছেন? হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেটস, হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেটস অফ ভি, একটা ভেক্টর দিছে, এইটার কোঅর্ডিনেট কত হবে রিলেটিভ টু দ্য বেসিস। এই তিনটা বেসিসের রিলেশনে রিলেটিভ কত হবে? আচ্ছা, বেসিস ভেক্টর কেমন ভেক্টর? আমরা বলি যে বেসিস ভেক্টরের দুইটা গুণ থাকে। একটা হচ্ছে বেসিস ভেক্টর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, যেটা আমরা অলরেডি আলোচনা করছি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কারা। আরেকটা গুণ হচ্ছে বেসিস ভেক্টর স্প্যান করতে পারে। কেউ কি আমাকে বলতে পারবেন যে স্প্যান করার মিনিংটা আপনারা কি বুঝেন? ভাই জেনারেট করা। এক্স্যাক্টলি, বেসিস ভেক্টর স্প্যান করা মানে হচ্ছে বেসিস ভেক্টরকে সাহায্যে যে কোনো ভেক্টরকে আপনি জেনারেট করতে পারবেন, যে কোনো ভেক্টরকে আপনি প্রকাশ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে এই যে বেসিস ভেক্টরটা আছে 1 2 0 0 5 7 -1 1 3, এইটাকে আমি প্রথমটাকে আমি আলফা দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টাকে আমি বিটা দিয়ে গুণ করলাম, তৃতীয়টাকে আমি গামা দিয়ে গুণ করলাম। গুণ করে আমি এই ভি ভেক্টরটা পাইলাম। ওরা আমাকে জানতে চাইছে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেটস অফ, মানে ওই কোঅর্ডিনেটস গুলো মানে আলফা বিটা গামার ভ্যালুটা কত হবে এটা জানতে চাইছি। তাহলে আপনি যদি এটাকে একটা সিস্টেম বানান, আপনি দেখেন আলফা প্লাস 0 × বিটা মাইনাস গামা, এরপরে হলো 2 আলফা প্লাস 5 বিটা প্লাস গামা।
এরপর আপনি দেখেন 0 × α প্লাস 7β প্লাস 3γ = 1। তো দেখেন আমরা মোটামুটি একটা সিস্টেম জেনারেট করছি। এখন আমাকে একটু বলেন তো এই সিস্টেমটাকে রো এচেলন ফর্মে নিয়ে আলফা বিটা গামার মান কি বের করা যাবে? তাহলে আমি এটা দেখাই যাবো না, কারণ জিনিসটা তো ইজি আর বারবারই তো রো এচেলন করতে হইতেছে। এটা আপনারা পারবেন কিনা রো এচেলন ফর্মেটে নিয়ে আলফা বিটা গামার ভ্যালু বের করতে পারবেন কিনা? জি ভাই, পারা যাবে। পারা যাবে, ঠিক আছে। আচ্ছা এটা আবার কি সেম? সেমই তো দিচ্ছে, এটা আবার সেম, ঠিক আছে, এটাও পারবেন। আচ্ছা জেড অ্যাক্সিস এর ডিমেনশন কত বলেন তো? জেড অ্যাক্সিস কয় ডিমেনশন কে রিপ্রেজেন্ট করে? একটাই তো হবে ভাই। এক হবে। এক্স অক্ষ একটা ডিমেনশন, ওয়াই অক্ষ একটা ডিমেনশন, জেড অক্ষ, তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে 3 ডাইমেনশনাল, তিনটা মিলে। আচ্ছা এবার হলো লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন মানে কি, একটা ফাংশনের মতো কিছু একটা ইনপুট দিলেন, কিছু একটা আউটপুট পাইলেন। এবার হচ্ছে এই ট্রান্সফরমেশনের র্যাঙ্ক কত। তো ওই ঘুরে ফিরা যেই লাও সেই কত, সব আগের মতোই। এই ট্রান্সফরমেশনকে আগে আপনি ম্যাট্রিক্স ফরম্যাটে নেন। এই ট্রান্সফরমেশনকে কি করবেন, আগে ম্যাট্রিক্স ফরম্যাটে নেন। ম্যাট্রিক্স ফরম্যাটে নিলে প্রথম যেই লাইনটা পাবেন এই লাইনটার কলাম বরাবর বসাবেন 1 2 - 1 লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, ঠিক আছে। অথবা আপনি নর্মালি এভাবে চিন্তা করতে পারেন, আপনি এক্স এর সহগগুলোকে প্রথম লাইনে বসান 1 - 1 1, ওয়াই এর সহগগুলোকে দ্বিতীয় লাইনে বসান 2 1 0, জেড এর সহগগুলোকে তৃতীয় লাইনে বসান -1 0 - 1। আচ্ছা তাহলে আপনি এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে গেলেন, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে আগে রিপ্রেজেন্ট করলেন। এখন এটারে রো এচেলন করবেন। রো এচেলন করার পরে কি আসবে অ্যান্সারটা আমি বলে দিতেছি। 1 - 1 1 0 3 - 2 0 0 - 2। এবার বলেন তো র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক এবার বুঝতেই পারছেন, র্যাঙ্ক হবে 3 রো এচেলন ফর্মে। আচ্ছা বলেন তো এই লিনিয়ার ট্রান্সফরমেশন নালিটি কত? 0 0 নালিটি কিন্তু হবে 0, ঠিক আছে, র্যাঙ্ক হচ্ছে 3। তো পরের কোশ্চেন যদি নালিটি আসে তাহলে নালিটি বলবেন হচ্ছে 0। তাহলে ইমেজ অফ টি, হোয়াট ইজ দ্য ইমেজ অফ টি? আচ্ছা এই সেম অঙ্ক কিন্তু, এই যে এইটারে যে আমি রো এচেলন ফরম্যাটে নিয়ে এই একটা জায়গায় আসতে পারছি, তাহলে এখানে যে জিনিসটা পাচ্ছেন এটাই কিন্তু আপনার ইমেজ। এটাই হচ্ছে আপনার ইমেজ, ইমেজ অফ টি। ওকে, তো ওইটাই হবে অ্যান্সার, ঠিক আছে। সেই অঙ্কের নালিটি বের করতে বলছে, তাহলে বলো তো নালিটি কত হবে? 0 হবে না? সেম অঙ্ক কিন্তু, এটা কিন্তু আগের অঙ্কটাই, কোশ্চেন আগেরটাই। তো এটা যদি নালিটি বের করতে বলে, নালিটি আপনি জানবেন, নালিটি হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা কার্নেল যদি বের করতে বলে, কার্নেল কত হবে? কার্নেল আছে কোনো? ওই সেম অঙ্কের কি কোনো কার্নেল ছিল? কার্নেল তো ছিলই না। কার্নেল যদি না থাকে তাহলে 0 0 0 হবে না? বুঝেন এই বিষয়টা? নালিটি হচ্ছে 0, তার মানে কার্নেল তো নাই, কার্নেল হচ্ছে 0 0 0, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, হোয়াট আর দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স। আইগেন ভ্যালুর ফর্মুলাটা কি কেউ বলতে পারবেন? a minus lambda is equal to 0. হ্যাঁ এ মাইনাস ল্যামডা অথবা ল্যামডা আই মাইনাস এর যে নির্ণায়কটা সেটা ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ λ0 0 λ -2 1 2 3 নির্ণায়ক ইকুয়াল টু 0। তো λ -2 -1 -2 λ-3, এই নির্ণায়ক থেকে ল্যামডার ভ্যালু কে না বের করতে পারে, ঠিক আছে। তো আমি এটা দেখাইলাম না, এর তো আর বোঝানোর কিছু নেই। আপনারা এই নির্ণায়কটাকে সলভ করবেন, করে ল্যামডার ভ্যালু বের করবেন, 1 4 আসবে। তো এটার আইগেন ভ্যালু কিন্তু সেম কনসেপ্টে বের করতে পারবেন, 0 5 আসবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ দ্য ফলোইং ইয়ার? সো এটা কি করবেন, ওই যে λ0 0 λ, এটা থেকে এ বি সি ডি রে বিয়োগ করেন, কি পাচ্ছেন? λ-a - b - c λ-d। শেষ। কোন নম্বর, কয় নম্বর অপশন? λ-a - b - c এ নম্বর অপশন, ঠিক আছে, ক নম্বর। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, এ বি ইজ ইকুয়াল টু এ মানেটা কি? বি নামক একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করছেন এ রে, কিন্তু গুণ করার পর আউটপুটে আবার এই আসছে, তাহলে বি কেমন ম্যাট্রিক্স বলেন তো? আইডেন্টিটি ম্যাট্রিক্স না? এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার বি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স
এ হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স দিয়ে আপনি বি কে গুণ করছেন, গুণ করার পর আবার আউটপুটে বি পাইছেন, তাহলে এও হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা হবে এ আর বি দুইজনই আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা বুঝছেন আশা করি। এবার 27 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে কি বলছে, এই যে 10, 13, 16 সমান্তর ধারা আছে, সমান্তর ধারা আছে, 11, 14, 17 সমান্তর ধারা আছে, 12, 15, 18 সমান্তর ধারা আছে। যখন দেখবেন কোন নির্ণায়কের মধ্যে সমান্তর ধারা ফর্ম করতেছে, ওই নির্ণায়কের ভ্যালু 100% জিরো হবে। এটা আমরা অ্যাডমিশনের স্টুডেন্ট থেকে আগে পড়াইতাম, ঠিক আছে? ভার্সিটি অ্যাডমিশন আর কি, সেটা জিরো হবে। এবার বলেন, আমি কি আপনাদেরকে একটা থিওরি পড়াইছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের, ধরেন একটা ম্যাট্রিক্স এরকম 2 0 0 0 3 0 0 0 1, বলেন তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে? ডায়াগোনাল গুলা শুধু ডায়াগন গুলো গুণ করে দিবেন, যোগফল 2 3 1 যোগফল, আচ্ছা সরি। গুণ করে দিবেন, তাহলে 6। এবং আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তার নির্ণায়কের মান তার ডায়াগোনাল গুলার গুণফল হয়। তো এটার অ্যান্সার হবে কত? ডায়াগোনাল গুলোর গুণফল হচ্ছে 24 হবে তার অ্যান্সার, ওকে? আরেকটা কনসেপ্ট আমরা পড়ছিলাম, ওই যে আইগেন ভ্যালু গুলার গুণফল আর ডায়াগোনাল গুলার গুণফল সেম হয় না। আইগেন ভ্যালু গুলোর গুণফলও কিন্তু কোন একটা ম্যাট্রিক্সের কি হয়, নির্ণায়কের সমান হয়। বুঝতে পারছেন? আপনাকে যদি বলা হয় যে কোন একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? আপনি খুব সহজে বলে দিবেন নির্ণায়কের মান হচ্ছে 2 × 3 মানে 6, ঠিক আছে? কশি শর্টস ইনইকুয়ালিটি, এটা হচ্ছে এই যে এটা, এই ঘ নম্বরটা হবে মুখস্থ। আচ্ছা, ইউ একটা ভেক্টর দিয়ে দিচ্ছে, এটা রিয়েল ভেক্টর দিচ্ছে, তো এটা তো সোজা নর্ম বের করা। -1² যোগ 2² যোগ 5² 25, 4 29, 30, √30। নম্বর শেষ। তো আজকের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? আকিল, হ্যাঁ কালকের শীটে একটু প্রবলেম ছিল। ওই যে মডুলাস জেড প্লাস এ প্লাস ওইরকম ফরম্যাট যদি থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে কখন ওইটার ইলিপস ওইটার হবে? হচ্ছে গ্রুপে, ওই যে আসাদের সাথে কথা হয়েছে, গ্রুপে আসাদ এটা নিয়ে প্রশ্ন করছিল। আমি বলছি আমি আজকে দিব বলছিলাম, বাট আমি কালকে দিব, ঘুমায় যাব। কালকে আমি এটার একদম কনফিউশনটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? মানে কোনটা এলিপস কোনটা হাইপারবোলা, ওই যে তুই তো হচ্ছে এর কথাই বলতেছিস তাই না? ওই যে আমাদের হ্যাঁ কমপ্লেক্স নাম্বারের মডুলাস থেকে কিভাবে আমরা বুঝতে পারি যে কোনটা সার্কেল, কোনটা এলিপস, হ্যাঁ কোনটা হ্যাঁ হ্যাঁ, হাইপারবোলা, সেগুলো আমি কমপ্লিট। সার্কেল তো বোঝা যায়, সার্কেল বোঝা যায়। ওই সার্কেল দুই ইজি বোঝা যায়, কনসেপ্ট। ওই যে এলিপস আর হাইপারবোলা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে, ঠিক আছে? ওইটা হ্যাঁ, আমি জানাই দিব গ্রুপের মধ্যে, ওকে? আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা এখানেই রেকর্ডটা শেষ করি। আগামীকালকে হচ্ছে ডাবল ক্লাস হবে, ঠিক আছে? আপনাদের কি মতামত, ডাবল ক্লাস কখন নিলে ভালো হয়? একটা মানে দুইটাই কি মাগরিবের পরে রাখলে আপনারা করতে পারবেন, নাকি একটা সকালে নিব একটা রাতে নিব, কিভাবে করলে ভালো হয় বলেন? একটা সকাল বা একটা একটা রাতে নিলে ভালো সকাল হয়। একটা রাতে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সকালে একটা রাতে নেওয়া যায় কিনা আমি এখনই গ্রুপে সবার কাছে জিজ্ঞেস করতেছি। যদি এটা হয় আমার জন্য ভালো হয়, কারণ আসলে মাগরিবের পরে যদি আমি টানা ডাবল ক্লাস নিই, এটা একটু প্রেশার হয়েছে শরীরের উপর, ঠিক আছে? তাহলে আমি ওইটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা একটু মতামত দিন, আমি গ্রুপে যখন জিজ্ঞেস করবো আপনারা একটু মতামত দিন, তাহলে হচ্ছে জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত।